সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিংস সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন রাষ্ট্রবিজ্ঞানী, মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়। ঠাকুর, আপনাকে স্বাগত। আর ডক্টর তারেক ফজল, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি তারেক ভাই। মোশাররফ হোসেন ঠাকুর, আপনাকে আহমেদ ঠাকুর, বারবার ভুল করি। কি দেখছেন বাংলাদেশ পরিস্থিতি? স্মুথ ট্রানজিশন কি হবে বলে মনে হয়? ধন্যবাদ মতি ভাই, আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। সবচেয়ে বড় যে কোয়েশ্চেনটা, যে পাওয়ারের একটা পিসফুল ট্রানজিশন, এটি একটি বড় প্রশ্ন। তো ডক্টর ইউনূস, আমি মনে করি যে তার যে বিশ্বব্যাপী তার যে সুনাম, তার যা কিছু অর্জন, এই পিসফুল ট্রানজিশনের মধ্যে এইটা তাকে সম্পন্ন করতে পারলেই অর্জনটা টিকবে, আর না হলে ইনি সমস্ত ক্ষেত্রে তার সব কিছু হারাবেন। তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে ডক্টর ইউনূস নিশ্চয়ই একজন বুদ্ধিমান মানুষ, এবং বুদ্ধিমান মানুষ হিসাবে তিনি চাইবেন যে একটা নির্বাচনের মাধ্যমে, একটা জেনুইন নির্বাচনের মাধ্যমে, আমি অনেকগুলি শব্দ না বলে একটা শব্দ বললাম, জেনুইন নির্বাচনের মাধ্যমে পাওয়ারটা ট্রান্সফরমেশন বা ট্রানজিশন যাই বলেন, এটা হবে। এবং আমি মনে করি আর্মি একেবারেই অতিষ্ঠ হয়ে গেছে যে তারা মাঠে যে পরিস্থিতিটা, অতি সম্প্রতি যে কয়েকটা ঘটনা, আর্মি আর মাঠে, আমার মনে হয় না আর্মি মাঠে থাকতে চাচ্ছে। সেক্ষেত্রে সেনাপ্রধানের দায়িত্ব যে সেনাবাহিনীকে একেবারেই শান্তিপূর্ণ উপায়ে, দেশটা শান্তিপূর্ণ উপায়ে পৌঁছবে এবং সেখান থেকে তারা মাঠ থেকে উঠে যাবেন। এবং বিএনপি মেজর স্টেক পলিটিক্যাল পার্টি, এখানে সরকারকে যারা সাপোর্ট দিচ্ছে, এদের মধ্যে বড় পলিটিক্যাল পার্টি, তারাও চায় যে একটা দেশে যে অবস্থা, সেটা হচ্ছে যে সারা পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রমী সরকার। এই সরকারটা কেমন, যে যা কিছুই ঘটুক সরকারের কোনো দায় নাই, সরকারকে কেউ দায়ী করছে না, দায়ী করছে পলিটিক্যাল পার্টিকে। প্রতিদিনই এই পলিটিক্যাল পার্টি ওই পলিটিক্যাল পার্টির দোষ ধরছে, ওই পলিটিক্যাল পার্টি আরেক পলিটিক্যাল পার্টিকে দোষ দিচ্ছে। কিন্তু সমস্ত পৃথিবীতেই যা কিছুই ঘটে সরকারকে প্রথম দায়ী করে। দেখুন, তো এই ক্ষেত্রে আমার ধারণা যে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপিও চাইবে যে, এবং জামাত অন্যান্যরা চাইবে যে একটা পিসফুল ট্রানজিশন হোক পাওয়ারের। তো তিনটা শক্তি যদি চায়, তো এইখানে এখন কারা চাইবেন না, এই ক্ষেত্রে প্রশ্নটা। তো এই ক্ষেত্রে আমার ধারণা যে তিনটা একটি সমান্তরাল দেখায়, যে ডক্টর ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্যদিকে আর্মির চিফ জেনারেল ওয়াকারুজ্জামান, এরা তিনজন, আমার ধারণা, আমার অঙ্ক বলে, এরা তিনজন চান একটা পিসফুল ট্রানজিশন। এই পিসফুল ট্রানজিশনের মধ্যে আমার মনে হয় যে এটা হয়ে যাওয়া উচিত। এবং আপনি দেখবেন কতগুলো ব্যতিক্রমী ঘটনা আছে যেটা এক্সপেকটেশনের সাথে মিলে না। যেমন ধরুন যে 17 তারিখ ফ্যাসিস্ট হাসিনার বিচারটা হলো, এটা সবার কাম্য ছিল, এক। 2 নম্বর হচ্ছে বিচারের রায়টা আমরা মোটামুটি সবাই জানতাম যে ড্রাইভার থেকে আরম্ভ করে সবাইকে, রিক্সাওয়ালা সবাইকে যদি জিজ্ঞেস করতাম কী হবে হাসিনার, সবাই বলতো রায়টা কি হবে, একই রকম আর কি। এবং এটা আপিলে গিয়ে কি হবে আমি জানি না, যদিও আপিল করার সুযোগ খুব কম, আপিল হওয়ার সুযোগ খুব কম। তো সেই ক্ষেত্রে এইরকম একটা প্রত্যাশিত দিনে যে সারা পৃথিবীর সমস্ত মিডিয়াতে যে আলোচনাটা হওয়ার কথা ছিল, যে শেখ হাসিনার রায় নিয়ে, ফাঁসি নিয়ে, শেখ হাসিনার 17 বছরের শাসন, 15.5 বছরের শাসন নিয়ে, এইগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল। আলোচনাটা হওয়া উচিত ছিল তার এইটা কতটা ন্যায্য, এই যে তার যে রায়টা হয়েছে, এবং তার কৃতকর্ম, এগুলো আলোচনা হওয়ার কথা ছিল। অথচ ওই দিন দেখবেন যে ভাঙ্গা 32 নম্বরকে আবার ভাঙতে গেল, এবং সেইখানে যে অশ্রাব্য বাণীগুলি উচ্চারিত হলো, বয়ান, এগুলোকে নিয়ে দেখা গেল সবাই আলোচনা করলো। আলোচনাটা যা হওয়ার কথা ছিল 2 ভাগের 1 ভাগ হয়ে গেল।
মানে ফুটেজে অর্ধেক আসলো হাসিনার রায়, অর্ধেক আসলো 32 নম্বর ভাঙ্গার নিউজ। আর আরেকটা ছোট্ট ঘটনা ঘটলো যে আমাদের বন্দর 30 বছর প্লাস 3 বছর এবং 15 বছর রিনিউয়াল, 48 বছরের জন্য লিজ হয়ে গেল, ডকুমেন্ট সই হয়ে গেল। এই দিনে কেন? আমি আপনাকে বলি এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন, যে সবাই এইটা জিজ্ঞেস করেন যখন, যে শেখ হাসিনার রায়ের দিন, এই দিনটাকে তো সবাই নির্বিঘ্ন রাখার কথা ছিল, যে এই দিন সব এইটা নিয়ে আলোচনা হবে। অথচ দেখেন, আমি আপনাকে বলতেছি যে 3 ভাগে ভাগ হয়ে গেল মিডিয়া, যে এই দিনে আলোচনাটা হলো, বন্দর আলোচনায় আসলো। এবং পরের দিন আপনি দেখবেন যে আনু মোহাম্মদ স্যারের একটা বিশাল লেখা আসলো বন্দরের উপর, যেটা লেখাটা আসার কথা ছিল হাসিনাকে নিয়ে, অথচ প্রথম আলোতে একটা বিরাট লেখা আসলো। তো এই যে জিনিসগুলি, এইগুলি হচ্ছে যে আমি যে প্রথম যে নর্মাল অঙ্কটা বললাম, 3 জনের সমান্তরাল চাওয়াটা অঙ্ক, গণিতের মতো। আর এই যে 3 নম্বরটা হচ্ছে যে 3 নম্বর ঘটনাটা, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। অনেক ধন্যবাদ আপনাকে। প্রশ্নের একটা পার্ট কিন্তু জবাব দিয়েছেন। আমি জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশ পরিস্থিতি কেমন দেখছেন, আর বাকিটা উত্তর দিয়েছেন। মাস্টার মানুষ তো তো সেই কারণেই যাই, আমি আসতেছি পরে আপনার সঙ্গে। তারেক ভাই, আপনার দৃষ্টিতে আপনার ভাবনায় কি, যে প্রশ্নটা আমি কি মোশাররফ আহমেদ ঠাকুরকে বলে করেছিলাম? ধন্যবাদ জনাব মতিউর রহমান চৌধুরী এবং জনাব অধ্যাপক মোশাররফ আহমেদ ঠাকুর। এবং আমার জন্য এটা আনন্দের যে আপনারা দুজনই রাজনীতি বিজ্ঞানের আমার চাইতে সিনিয়র গ্র্যাজুয়েট। রাজনীতি বিজ্ঞানের একজন ছাত্র গ্র্যাজুয়েট হবার কারণে আমারও এই বিষয়ে মনোযোগ দেওয়ার কারণ আছে। মোশাররফ ভাই সহজ ভাষায় বললেন, সঠিকভাবেই বললেন যে এই আপনার স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার, এটা হবারই কথা, না হবার কোনো কারণ নেই। এবং আমি মনে করি এখন পর্যন্ত যা কিছু রাষ্ট্রের পক্ষ থেকে সরকার এবং সরকারের পক্ষ থেকে এই নির্বাহী বিভাগ যা কিছু করছে, সবগুলো ইতিবাচক। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন তোলা যায় তেমন নেতিবাচক প্রসঙ্গ নির্বাহী বিভাগের দিক থেকে নেই। অধ্যাপক মোশাররফ ঠাকুর ভাই যে 3 জন বলে কথা বললেন, সেটা হয়তো রাজনীতি বিজ্ঞানের দিক থেকে প্রশ্নযোগ্য। এটাকে সরাসরি 3 জন বলে ওই 3টি পক্ষকে সমানভাবে উচ্চারণ করাটা প্রশ্নযোগ্য হতে পারে, কারণ মিস্টার আর্মি চিফ তিনি জন হবার রাজনীতি বিজ্ঞানের পরিভাষায় উপযুক্ত পক্ষ নন, তাকে 3 জন বলাটা একটা প্রশ্নযোগ্য হতে পারে। কারণ নির্বাহী বিভাগের প্রধান ডক্টর ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মিস্টার তারেক রহমান, তারা জন, তারা পক্ষ। মিস্টার ওয়াকারুজ্জামান আর্মি চিফ, তিনি এই তাদের পক্ষ থেকে অর্পিত দায় পালন করবেন, জাতির জন্য নিবেদিত থাকবেন, তেমন একটি বাহিনীর প্রধান। সুতরাং ওইটাকে ঠিক 3 জন বলাটা প্রশ্নযোগ্য হতে পারে, ওইটা আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু শুধু প্রাসঙ্গিক বললাম যে এটা একটা বিষয় হতে পারে। মূল কথাটা হলো যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমরা এই প্রথমার্ধ 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের আশা করছে, এবং এখন পর্যন্ত সব কিছু এগোচ্ছে ঠিক মতো। যদিও এর মধ্যে মনে হলো যে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিস্টার চিফ ইলেকশন কমিশনার একটু আশঙ্কা প্রকাশ করলেন যে তিনি এতটা দায় একসাথে বহন করতে পারবেন কিনা, মানে একই দিনে সাধারণ নির্বাচন এবং সেই প্রস্তুতি নাই তাদের। হ্যাঁ, সেটা তিনি উপস্থাপন করেছেন, উনি বললেন। কিন্তু একই সাথে আমরা দেখলাম কমনওয়েলথের সেক্রেটারি জেনারেলও ওই একই প্রশ্নে একমত পোষণ করছেন যে এটা তাদের জন্য চ্যালেঞ্জের বিষয় হবে। সুতরাং আমরা গণভোট এবং সাধারণ নির্বাচন দুইটা যে একসাথে করতে যাচ্ছি, সেটা আলোচ্য বিষয় হয়েছে। এটা একটা
উল্লেখযোগ্য আলোচ্য বিষয়, এবং সেটার জন্য এই আলোচ্য বিষয়টা কতটা শক্তিশালী, কতটা গুরুতর, কতটা গভীর, এটা বোধহয় আমাদের মনোযোগ দেওয়ার দরকার হবে। কারণ চিফ ইলেকশন কমিশনার খুবই স্বাধীন অস্তিত্ব থেকে এই উচ্চারণটা তিনি করেছেন। তাকে কে এটা শিখিয়ে দিয়েছে আমরা জানি না, কিন্তু তার মুখ থেকে এটা এসেছে এবং কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল সেটাকে সমর্থন করছেন, সম্ভবত ইউরোপীয় পিপলও এটা করছেন, সমর্থন করছেন যে এটা একটা চ্যালেঞ্জের বিষয়, একে তিনি এই দুটো দায়িত্ব পালন করা। এইটা যখন ঘোষিত হলো আমরা অত সিরিয়াসলি মনোযোগী নেই, কিন্তু আমরা যখন এই 2-3 দিনে এটা আমাদের সামনে আসলো, এটা মনোযোগে নেওয়ার একটা বিষয় হয়ে উঠতে পারে। আমাদেরকে ভাবতে হবে যে চিফ ইলেকশন কমিশনার কেন এটাকে চ্যালেঞ্জ হিসেবে বলছেন, তার কাছ থেকে আরও একটু বিস্তারিত শোনার দরকার হতে পারে, কারণ তিনি এটা এক্সিকিউট করবেন। নির্বাচনের বিষয়টা, গণভোটের বিষয়টা দুটোই তার শোল্ডারে যাচ্ছে, সুতরাং এটা মনোযোগে দেওয়ার দরকার হতে পারে। সুতরাং ওই যে স্মুথ ট্রানজিশন যেটা নিয়ে আমরা ভাবছিলাম, চিফ ইলেকশন কমিশনার ওই প্রসঙ্গটা আনার কারণে আমাদের সামনে এটা একটা আলোচ্য বিষয় হতে যাবে। এই আমরা এখন তো এর স্বীকার করুন আর নাই করুন, এটা তো বাস্তবতা যে এটা সমাজটা বিভক্ত। তো বিভক্ত সমাজে কিভাবে স্মুথ ট্রানজিশন হয়? না, এই সমাজটা বিভক্ত এরকম সাধারণীকৃত বাক্য উচ্চারণ করাটা জাতির জন্য ঝুঁকির, চিন্তার, আশঙ্কার। আমরা আমাদের অবস্থান থেকে বিভক্ত সমাজ না বলে বরং এটা একটা গণতান্ত্রিক সমাজ যেখানে ভিন্ন মত আছে। ভিন্ন মত থাকাটাই হলো গণতান্ত্রিক, ভিন্নভাবে আছে। আমরা বিভক্তি বললে অনেকের জন্য, অনেকের কাছে এটা বেশি ভারী জিনিস হিসেবে আশঙ্কার জিনিস হতে পারে। সুতরাং আমাদের অবস্থান থেকে বোধহয় সমাজটা বিভক্ত এমন কঠিন উচ্চারণ না করে ভালো হবে আমি মনে করি। ধন্যবাদ ঠাকুর। আপনার কাছে যেটা আবার ফিরে আসলাম, আপনি কি মনে করেন এই যেটা আশঙ্কার কথা বললেন আর বললেন যে ভারী হয়ে যাচ্ছে, এটা বিভক্ত না, এটা পরিষ্কার বিভক্ত। আমি এটা বিতর্কে যেতে চাই না, কারণ যেহেতু আমার এই চেয়ারে বসে কথা বলা ঠিক না। প্রথম কথাটা হচ্ছে যে আমরা দেশের ডেভেলপমেন্ট, অগ্রগতি, উন্নয়ন সব কিছুর জন্য উই নিড এ গ্রেটার ন্যাশনাল ইউনিটি। এটার তো বিকল্প নাই। জাতীয়, বৃহত্তর জাতীয় ঐক্য একেবারে স্পষ্ট। এটা ঐক্যকে বিভাজিত করে বা অন্তর্ভুক্তি শব্দটাকে সাইডে রেখে দেয়। আজকের পৃথিবীতে অন্তর্ভুক্তিবাদ নতুন একটি শব্দ এসছে রাষ্ট্রবিজ্ঞানে, অন্তর্ভুক্তিবাদ। তো ইনক্লুসিভিজম, তো ইনক্লুসিভিজমের বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তো আমি মনে করি যে বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ অনেক বেশি ইনক্লুসিভ, সবাইকে ধারণ করতে পারে। চাকমা, মারমা, লারমা সবাইকে ধারণ করতে পারে, হিন্দু মুসলমান সবাইকে ধারণ করতে পারে। এমনকি বাংলাদেশি জাতীয়তাবাদটা এইরকমও বলা যায় যে যেমন একজন ব্রিটিশ ইংলিশ, একই সাথে উনি খ্রিস্টান, একই সাথে উনি ইংলিশ, একই সাথে ব্রিটিশ ইংলিশ খ্রিস্টিয়ান। তো আমি একই সাথে তো বলতে পারি আমি বাংলাদেশে বাঙালি মুসলমান, বাংলাদেশে বাঙালি হিন্দু, বাংলাদেশি চাকমা বৌদ্ধ। তো এই ক্ষেত্রে এইটা ইনক্লুসিভ। তো আজকে 50 বছর পেরিয়ে আরও 50 বছর এগোনোর পরে যে আমি কতটা ইনক্লুসিভ হই, আমি কি শুধুমাত্র মুসলমান নৃত্যের মধ্যে থাকবো, নাকি হিন্দুত্ববাদের মধ্যে যাব, নাকি এটাকে সবটাকে আমি ধারণ করব, এটা একটি বড় বিষয়। তো এই জন্য আমরা বলছি যে আপনি দেখবেন যে 2016 সালে বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিলেন, সেখানে উনি বলেছেন যে আমরা একটা ইনক্লুসিভ সমাজ চাই এবং প্রয়োজনে এটা রেইনবো নেশন হওয়া দরকার আমাদের ডেভেলপমেন্টের জন্য, সব কিছুর জন্য। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আজকে আমরা যেটা, আপনি যে বিভক্তি সুর দেখতে পাচ্ছেন, আমরা এই ইনক্লুসিভ ইজম থেকে আমরা অনেক দূরে। শেখ হাসিনার সময় উনি এটা সবাইকে, উনার বিরুদ্ধে যারাই ছিল উনি বলতেন বিএনপি জামাত বলে এদেরকে কাটডাউন, শাটডাউন, একেবারে যা কিছু করে দেওয়ার, সাইজ ডাউন করে দেওয়া, এটা ছিল উনি এইটার বাইরে ছিলেন। এখন আমি আপনাকে বলতেছি আজকের যুগে
আমি এইটাকে কিভাবে এগোবো, আমি এই ইনক্লুসিভিজম অন্তর্ভুক্তিবাদকে সামনে রেখে আমি বৃহত্তর জাতীয় ঐক্যের দিকে কিভাবে যাব, এইটা হচ্ছে একটি বড় কোয়েশ্চেন। এবং এই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা বললেন, যে তিনি বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন যে আমরা আমাদের রাষ্ট্রে বিশ্বাসী অবিশ্বাসী সবার অধিকার সমান থাকবে। এক, আরেকটা আমি আপনাকে বলি, গতকাল উনি একটা বক্তব্য রেখেছেন, সবাই বক্তব্য রাখছেন ইমাম খতিব সম্মেলনে, যে ন্যায়পরতা বা ন্যায়পরায়ণতাই হবে আমাদের রাষ্ট্র শাসনের ভিত্তি। তো আমি মনে করি যদি এইটা যদি হয়, ন্যায়পরায়ণতা যদি হয় ভিত্তি হয়, তা ইনসাফ যদি ভিত্তি হয়, তো সেইটা এবং আমি ন্যায়পরায়ণতা ভিত্তিক একটা শাসন ব্যবস্থা, একটা সরকার, এটা তো খুবই জরুরি দরকার হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে মিডিয়ার যে স্বাধীনতা, এটা খুবই জরুরিভাবে দরকার। এবং আপনি দেখবেন যে ভোরের কাগজের একজন অনলাইন এডিটরকে কয়েকদিন আগে যে ধরলেন, মিজানুর রহমান, তার ডাকনাম মিজানুর রহমান, পুরো নামটা, একটা ডাকনামও আছে, তো মিজানুর রহমান সোহেল, তাকে নিয়ে রাখা হলো। এটা দুঃসংবাদ এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, যেটা আপনাদের শফিকুল ইসলাম কাজলের কথা মনে করিয়ে দেয়। তো এই জন্য আমি মনে করি যে সরকারে যারা আছেন এরা যেন মিডিয়ার টুটি চেপে না ধরেন, সবাইকে বলতে দিচ্ছেন। আমি মনে করি যে হাসিনার সময় থেকে তো আমরা আপনার অনুষ্ঠান বন্ধ করে দিল শেখ হাসিনা, তো সেই ক্ষেত্রে আমরা একটু তো ভালো আছি, কিন্তু আমাকে বৃহত্তর জাতীয় ঐক্যের জন্য আমাকে সবাইকে কথা বলতে দিতে হবে। সবাইকে কথা বলতে দিলেই আমি মনে করি তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমরা এগোবো। এবং আমরা ভিন্ন মত যেমন একটা ফ্যামিলির মধ্যে থাকে, তারপর সবাই একত্রে বসবাস করে, আমরা বিভিন্ন মত নিয়ে আমরা রাষ্ট্র গঠনে এগিয়ে যাব। এইটা হচ্ছে আমি মনে করি বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে। ধন্যবাদ। আপনি যে বিষয়টা এখন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য একটা স্টেবিলিটি দরকার, স্থিতি দরকার। সেই স্থিতিতেও আমি যেটা বারবার বলছি যে আসলে এখন যে অবস্থায় আছে সেটা থেকে স্থিতি আসবে। একটি নির্বাচনে কি বাংলাদেশের স্থিতি প্রতিষ্ঠায় একদম সহায়ক ভূমিকা পালন করবে? ধন্যবাদ। আসলে স্থিতির বিষয়টা অস্থিতিশীল, মানে সমাজ এবং রাষ্ট্র এগিয়ে যায়, চলতে থাকে। এই যে চলাটা স্থিতিশীলতা না, চলাটা আসলে অস্থিতিশীলতা, এবং চলার মাধ্যমে আমরা এগিয়ে যাই। তার মানে আমরা যদি থেমে যাই, স্থিতি মানে যদি কিন্তু বারবার তো আমরা হুচট খাচ্ছি। হ্যাঁ, না সব খাচ্ছে, মানে এখানে একটা চমৎকার ধারণার কথা আমরা বলতে পারি। মিস্টার প্রফেসর হেগেল উনি বললেন যে যা কিছু বিদ্যমান ধারণা এটা মিলিত রূপ হলো থিসিস, কিন্তু এই থিসিসের সাথে আশেপাশে একটা ভিন্ন চিন্তা কাজ করতে থাকে। এই চিন্তাটা যখন থিসিসকে আঘাত করার মতো যোগ্য হয় তখন সেটাকে আমরা অ্যান্টিথিসিস বলি। আঘাত করার যোগ্য হয়ে আঘাত করার পরে তিনটা অবস্থা হতে পারে। একটা হলো এই থিসিস যেটা ছিল সেটা হেরে যাবে, অথবা যে আঘাত করলো অ্যান্টিথিসিস সে হেরে যাবে, অথবা দুটোই নাই হয়ে যাবে, নতুন একটা কিছু হবে, সেটাকে বলছে সিনথেসিস। এবং এইভাবে মানুষের ভাব এগোয়, বিশ্ব এগোয় এবং অগ্রগতি অর্জিত হয়। তো এখন স্থিতিশীলতার মানে আসলে একটু ভাবনার বিষয় আছে। স্থিতিশীলতা মানে থেমে যাওয়ার কি না, এটা একটা ধারণাগত দিক থেকে। এখন আমাদের বাংলাদেশে কার্যত বা প্র্যাকটিক্যালি আপনি যে কথাটা এর আগে বলেছিলেন এবং মোশাররফ ভাই প্রসঙ্গটা আনলেন, সেই সূত্রে আমি বাংলাদেশে আপনার আশঙ্কার বিভক্তি দেখতে পাই না। আমি এখানে খুবই চমৎকারভাবে একটা ভালো বৃহত্তর ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে পাই। কারণ মোশাররফ ভাই যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললেন, বাংলাদেশে বর্তমান বাস্তবতায়, রাজনৈতিক বাস্তবতায়
এই ভাবনাতে সবাই একমত। যারা এই ভাবনাকে খাঁটি অর্থে নস্যাৎ করতে চেয়েছিল তারা কম বেশি পলাতক বিতাড়িত। সুতরাং এরকম একটি অবস্থায় বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক যে চিন্তা, এটার জন্য বর্তমান বাংলাদেশ একটা আদর্শ পর্যায় অতিক্রম করছে, আদর্শ অবস্থার মধ্যে বিদ্যমান আছে। সুতরাং এটাকে আমার কাছে খুব আনন্দদায়ক এবং সম্ভাবনাময় বর্তমান মনে হয়। এটা হলো একটা দিক। আর এই যখন সমাজ রাষ্ট্র এগোতে চাওয়া মানেই হলো ছোট অথবা বড় মাত্রার নতুন অভিজ্ঞতা, যেখানে হোঁচট খেতে হয়, শিখতে হয়, শিখে শিখে এগোতে হয়। সুতরাং এটা খুব সমস্যা না, এটা ভালো দিক। এগোনোর জন্য কোথাও হোঁচট খেতে হইতে পারে, কারণ এগোনোর নতুন রাস্তাটা তো আমার দেখা নাই। আমি যেটা এর আগে হোঁচটে যদি আবার থেমে যায় তাহলে তো আর আগাবে না। সেই তো হোঁচট খাবে, এগোবে, চলতে থাকবে এবং হোঁচট খাওয়ার সাথে তাল মিলাতে পারার যোগ্যতা, এটাকে আমরা বলি অ্যাডাপ্টেবিলিটি, তাল মিলা, খাপ খাওয়ানোর যোগ্যতা। এইটাই হলো অর্জন করার বিষয়। এই অর্জন করতে করতে বাংলাদেশে এগোবে এবং এগুচ্ছে আসলে। এবং বর্তমান যে অবস্থা এটা যথেষ্ট ভালো আমি মনে করি। আর সর্বশেষ আপনি যেটা বললেন যে একটি নির্বাচনে কি সব অর্জন হয়ে যাবে, না, একটা নির্বাচন একটা সম্ভাবনাকে খুলে দেবে, সম্ভাবনার দরজা খুলে দেবে। নির্বাচন বহু প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা রাখে না। নির্বাচন শুধুমাত্র একটা ছোট্ট প্রশ্নের জবাব দেয়, সেটা হলো এর পরের দিনগুলোতে নির্বাহী বিভাগের নেতৃত্ব কে দিবে। আসলে আমাদের দেশে একটু জটিলতা আছে, আমরা এটা পুরোপুরি বলতে পারছি না, কারণ আমরা ব্রিটিশ গণতান্ত্রিক ব্যবস্থাকে অনুসরণ করি। ব্রিটিশ গণতান্ত্রিক ব্যবস্থায় আইন বিভাগীয় ক্ষমতা যারা আসে তারাই নির্বাহী বিভাগ গঠন করে। এই যে আইন বিভাগের সাথে লেজিসলেচারের সাথে এক্সিকিউটিভ যে জটলা পাকিয়ে যাওয়া, এটা একটা মন্দ জিনিস। আসলে আমরা ওই মন্দটা অনুসরণ করছি। এইটার পরবর্তী অগ্রবর্তী এবং ভালো চেহারা হচ্ছে আমেরিকান গণতন্ত্র, যেখানে নির্বাহী বিভাগের সাথে আইন বিভাগের কোনো সম্পর্ক নাই। যদি আইন বিভাগের আপনি সদস্য হন তাহলে আপনি নির্বাহী বিভাগে থাকতে পারবেন না, আপনি নির্বাহী গেলে আইন বিভাগ থেকে বাদ দিতে হবে। এই প্রশ্নটার জবাব বাংলাদেশে আমরা চাইছি না বলেই আমরা অনেকগুলো জটিলতার মধ্যে ঘুরপাক খাচ্ছি। কারণ আপনি এখন দেখছেন যে এই যে সম্ভাব্য নির্বাচনে যারা অংশ নেবে তাদের সবার কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করে আপনি নির্বাচিত হলে কি করবেন, কি করবেন, মানে স্থানীয় পর্যায়ে আপনি কি উন্নয়ন করবেন। এটা একটা খুব জঘন্য মন্দ বাস্তবতা। আইন বিভাগে আইনসভার যিনি সদস্য হবেন তিনি জাতির জন্য সর্বোচ্চ আইন বানাবেন, এটা হলো তার মূল কাজ। এই জন্য তিনি আইনসভার সদস্য। ওই স্থানীয় পর্যায়ের উন্নয়ন কাজ তার কাজই না। কিন্তু আমাদের দেশে এটা সবগুলো দল একইভাবে ওই সবাই প্রতিজ্ঞাও করছে আমি এটা করব, ওইটা করে দেবো। এই কাজগুলো হচ্ছে স্থানীয় সরকারের কাজ। তা আমরা কিন্তু মৌলিকভাবে সংস্কার অথবা এগিয়ে যাওয়ার জন্য মৌলিক 2-3টা প্রশ্নের জবাব এই সময় পাইনি, এবং এটা খুবই মানে হতাশার সাথে আমি উচ্চারণ করতে চাই যে আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, অনেকগুলো কমিশন হলো, এবং আমরা একটা মূল্যবান নাম উচ্চারণ করতে পারি, প্রফেসর আলী রিয়াজ, তারা করেননি কাজটা। তারা এটা ভাবেনি নাই যে এইখানেই হলো আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক যোগ্যতা বৃদ্ধির 2টা প্রশ্ন। একটা হলো আইনসভায় যারা হচ্ছেন তাদের কাজ হচ্ছে জাতীয় আইন বানানো, স্থানীয় নির্বাচনের সাথে স্থানীয় উন্নয়নের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমাদের শেখানো যে এই স্থানীয় পর্যায়ে যারা নির্বাচিত হবে স্থানীয় জনগণের উন্নয়নের কাজ তারা করবেন, আর যারা আইনসভার জন্য হবেন তারা রাষ্ট্রীয় জাতীয় উন্নয়ন এবং আইন বানাবেন তারা। এটা একটা জিনিস। আরেকটা হলো যে আমাদের জনপ্রতিনিধি যারা হচ্ছে, এটা যে 2 ধরনের জনপ্রতিনিধি। উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদে যারা নির্বাচিত তারা খাঁটি অর্থে জনপ্রতিনিধি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের কাজ হচ্ছে শুধু স্থানীয় পর্যায়ের উন্নয়ন কাজ দেখাশোনা করা, এবং এটা তাদেরই কাজ। কিন্তু জাতীয় আইনসভার জন্য যারা নির্বাচিত হবেন তারা আরেক ধরনের জনপ্রতিনিধি। এই যে 2 ধরনের জনপ্রতিনিধি, এই পার্থক্যটা জাতিকে শেখানো, এগিয়ে নেওয়া, এই কাজটা এই ঐক্যমত্য কমিশন করতে পারেনি। তাদের মনোযোগ ছিল কিনা আমার সন্দেহ আছে। অনেক ধন্যবাদ। বাংলাদেশের বাস্তবতায় কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন। তারেক ফজল যেটা বললেন
বাস্তবতা তো এরকম না। তিনি যেটা আদর্শ সমাজের কথা বলছেন, যেটা মানে তিনি পাশ্চাত্য দুনিয়ায় বিশেষ করে ব্রিটেনে কি হচ্ছে, ব্রিটেনের সঙ্গে তো বাংলাদেশের আমরা মানে পশ্চিমা দেশের গণতন্ত্র চাই ঠিকই, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা তো সেটা এই 54 বছরে তো আমরা মানে এক্সপেরিমেন্ট করতেই পারিনি, খালি করতে 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 তো এই পর্যায়ে চলে আসলাম। ধন্যবাদ আপনাকে। দেখুন যে এই জায়গাটাকে প্রথমত রাজনীতিকে আলী রিয়াজরা যেটা করতে পারতেন, যে আইনসভার সদস্য যারা হবেন এদেরকে স্থানীয় সরকার থেকে আলাদা করার যে একটা প্রক্রিয়া, একটা প্রস্তাবনা এই সময় যদি দিতেন, এটা কেউই না করতো না। এবং আমি আপনাকে বলি যে আপনি জানেন কি না, যে আপনি অবশ্যই জানেন যে একটু অপ্রীতিকর তাও বলি, যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়ে প্রস্তাবনায় জামায়াত ইসলাম নোট অফ ডিসেন্ট আছে। হ্যাঁ, জামায়াত ইসলামের নোট অফ ডিসেন্ট আছে স্থানীয় সরকারকে বেশ শক্তিশালী করার প্রশ্নে। তো এখন আমার কথাটা হচ্ছে যে আমি পুরো রাজনীতিটাকেই অলাভজনক করার পক্ষে। পুরো রাজনীতিকে লাভজনক, আমাদের দেশে তো রাজনীতি হচ্ছে রীতিমতো জমিদারি। তার মানে নির্বাচন মানে ক্ষমতা দখলের লড়াই। না, এক্স্যাক্টলি, আপনি 300 জমিদার তৈরি করার লড়াই প্রথম। এখন আমি আপনাকে বলি যে ভাইয়ের আনসার হচ্ছে যে নির্বাচনটা না হলে কি হবে, নির্বাচনটা না হলে কি হবে, আর হলে কি হবে। নির্বাচনটা না হলে আমরা কোথায় যাব এটার নিশ্চয়তা নাই, ও একটা অনিশ্চিত গন্তব্যের পথে আমরা হাঁটবো। এটা কোথায়, এটা গভীর খাদ না অল্প খাদ নাকি, বাট আমরা একটা গাড্ডায় পড়বো, এটা নিশ্চিত। তো এটার থেকে আমি প্রথমত একটা নিশ্চিত রাস্তায় যেতে চাই। নিশ্চিত রাস্তাটা হচ্ছে 300 জমিদার উৎপাদনের একটা ব্যবস্থার দিকে যেতে যাচ্ছি। এখন যারা যিনি নির্বাহী বিভাগের প্রধান হবেন, এইরকম একজন ধরুন তারেক রহমান, তিনি বলেছেন যে আমরা ছোট বড় মাঝারি শামীম ওসমান চাই না, আমরা ছোট বড় মাঝারি জয়নাল হাজারি তৈরি করতে চাই না। কিন্তু অনেক জায়গায় তৈরি হয়ে আছে, তৈরি তো হয়ে আছে অনেক জায়গায়। এটাকে কি করবেন, এটাকে কি করবেন? এবং আপনার মনে আছে কিনা খালেদা জিয়া 2003 সালে যে ক্লিন হার্ট অপারেশন করলেন, এটা হ্যাঁ মানবতার দিক থেকে, মানবতাবাদের দিক থেকে এটা কাজটা ভালো না, কিন্তু উপায় তো ছিল না। এবং 2007 সালে 1/11-এর পর যে শেখ হাসিনা যে এই যে 15 বছর থাকলো, এই কারণেও অনেকটা যে বিএনপির যারা বিভিন্ন জায়গায় পকেট ছিল, এরা বলছেন না আমরা কেন জীবন দিব, আমরা কেন রিস্কে যাব, খালেদা যে ক্ষমতায় এসে তো আবার ক্লিন হার্ট করবেন। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটার থেকে উত্তরণের কি ব্যবস্থা, এটা ডক্টর আলী রিয়াজরা আলোচনা করতে পারতেন। আলোচনা করলে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি অনেক ক্ষেত্রে মুক্তি পাওয়ার একটা পথ হয়েছিল। কিন্তু আমি আপনাকে বলি, আমাকে অনেকেই বলেন যে তুমি ডক্টর ইউনূসের ভালো কাজ দেখতে পাও না। আমি আপনাকে বলি, ওনার প্রতি আমার প্রত্যাশাটা ছিল হিমালয় সম। আমি গিয়ে দেখতে পাই না এই সাভারের ছোট ছোট টিলা, শাল কাঁঠালের বন। আমার ভাই যেখানে পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগরে, এই শাল কাঁঠালের বন ছোট ছোট টিলাও আমি দেখতে পাই না। এই কারণে আমার রাগটা যে উনার যে বয়স, উনার যে শিক্ষা, উনার যে ইমেজ, এইটাকে উনি ব্যবহার করে বিশাল পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারতেন। যেমন ধরুন আপনার বয়সে আপনি আমাকে বলতে পারেন ঠাকুর থামো, এটা কিন্তু আমি রাগ হওয়ার কিছু নাই, আমার সম্মান ছোটো হওয়ার কিছু নাই, থামো। বাট আপনার ছেলে অনেক শিক্ষিত, সে কিন্তু আমাকে বলতে পারে না এই থামো। বিষয়টা একই রকম। তো এইরকম একজন বয়স, আমি আগামী 100 বছরে এইরকম বয়সের সিনিয়র ভারিক্কি সব কিছু আছে, বাট উনি একটা বছর বা 14 মাস সময় পেয়েছেন। বাট অগ্রগতি অর্জন, আমরা যে কাজগুলি আমরা চাই আর কি, অরিজিনাল যে জায়গাটা, যেমন রাজনীতিকে অলাভজনক করা, রাজনীতিকে অলাভজনক বিষয়ে পরিণত করা, এই যে আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের একটা জট পাকিয়ে আছে, এটাকে একটা এখান থেকে বের করা এবং স্থানীয় সরকারকে একেবারেই এখান থেকে মুক্ত করে দেওয়া। এই যে
পার্লামেন্টের সদস্যদের মধ্যে ইয়ার থেকে ছায়াতল থেকে মুক্ত করে দেওয়া, এদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এই কাজগুলি তো খুব কঠিন জিনিস না। আমাদের যে কোনো কাউকে 5-10 জন বড় প্রফেসরকে ডাকলেও যারা আছেন এরা দিতে পারতেন। ইভেন ইংল্যান্ড আমেরিকায় যারা কাজ করেছেন রাজনীতি নিয়ে এদেরকে ডাকলেও পারতেন। আমি বুঝলাম না কেন এটা হলো না, এবং এই মূল্যবান সময়টা ডক্টর ইউনূস কেন নষ্ট করলেন আমাদের, এই জায়গায় হচ্ছে আমার। এটা আমরা এই প্রশ্নের জবাব খুঁজবো মানে বিরতির পরে। আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক, ফিরছে খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 কিংস সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত আবারও। আমাদের সঙ্গে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর এবং ডক্টর তারেক ফজল। এবার তারেক ফজলকেই জিজ্ঞেস করি, নির্বাচন সামনে, আয়োজন প্রায় সেই দিকেই যাচ্ছে, কেমন নির্বাচন হবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমাদের হাতে এখনো 1.5 মাস মতো সময় আছে। 1.5 মাস আরো বেশি আছে, যাই হোক না 1.5 মাস বলছি যে যখন সবগুলো পক্ষ যারা নির্বাচন অংশ নেবে তারা পুরো দমে নিজেদের প্রস্তুত বলে ঘোষণা করবে, তারপরে আর ঘোষণার কিছু সুযোগ নেই। এর আগে এগুলো কিছু যেমন সবাই বলছে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, এগুলোর এবং ওই প্রত্যাহার করার সময়টা যখন শেষ হয়ে যাবে সেই অর্থে আমি 1.5 মাস মোটামুটি বলছি। এরপরের সময়টা হলো পুরোটাই নির্বাচনী সময়। এর আগে নির্বাচন আর নির্বাচন মিলিয়ে সময়টা আমরা পার করব। এর মধ্যে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের নির্বাচনী পরিবেশটা কেমন থাকবে। তো এটা নিয়ে বিভিন্ন সময় আমরা যখন স্বাভাবিক সময়ে ছিলাম তখন এই নিয়ে ভেবেছি, আর এখন আমরা যে সময়টা পার করছি এটাকে আমরা স্বাভাবিক সময় বলি না, এটা অন্য সময়ের চেয়ে একটু অস্বাভাবিক। এই জন্য যে আমরা এটাকে আমরা বিশেষভাবেই উত্তরণ কাল বলছি, ট্রানজিশনাল পিরিয়ড। এটাকে আমরা উতরাতে হবে, এই উতরাতে পারার জন্য এই নির্বাচনটা আমাদেরকে সাহায্য করবে। তো এখন এই নির্বাচনটা আমার অনুমান, এই যে ঝুঁকির কথা মিস্টার সিসি বললেন সেটার কি ঝুঁকি তার কাছ থেকে আমাদের আসলে জানা দরকার। আমরা যা অনুমান করছি যে 2টা নির্বাচন মানে গণভোট এবং সাধারণ নির্বাচন, গণভোটের জন্য তার কি চাপ তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে কীভাবে ম্যানেজারিয়াল প্রবলেমস ব্যবস্থাপনাগত কি সমস্যার মুখোমুখি তিনি হবেন বলে আশঙ্কা করছেন, সেক্ষেত্রে তাকে এই পুরো রাজনৈতিক সমাজ মানে রাজনৈতিক দলগুলো এবং নির্বাহী বিভাগ কি সমর্থন তাকে দেওয়া দরকার, এগুলো তার কাছ থেকে আমাদের শোনার দরকার হবে। এবং তিনি সুনির্দিষ্টভাবে বলার পরে আমরা হিসাব করতে পারবো যে আমরা কতটা সমর্থন তাকে জোগাতে পারছি যে এই 2টো নির্বাচন একসাথে হওয়ার জন্য। এর সাথে তাহলে এই 2টো নির্বাচন হওয়ার সাথে এই প্রশ্নের জবাব, প্রশ্নটা জানা, সমস্যাটা জানা, সমস্যার জন্য সমাধান কি আমরা দিতে পারবো এটা জানার উপরে কিছুটা নির্ভর করছে আমরা নির্বাচনী পরিবেশ কেমন পাবো, নির্বাচনটা কেমন হবে। তাহলে আমাদের না জানা কিছু জিনিস এখনো রয়ে গেছে, এটুক আমি প্রাথমিকভাবে তাতে কি আপনার মানে কি আপনার উপসংহার কি, কনক্লুশন কি? হ্যাঁ, মানে না জানার কারণে আমি তো ওইটাকে নির্দিষ্ট করে মানে আস্থার সাথে বলতে পারছি না। মানে আপনি সংশয় মুক্ত হননি হলো না। এই যে সংশয়ের প্রসঙ্গটা মিস্টার সিইসি আমাদেরকে শুনিয়েছেন যে এটা একটা বিষয় আছে যে তিনি কিভাবে নির্বাচনটাকে ম্যানেজ করবেন। উনি ঝুঁকির কথা বললেন যেটা আন্তর্জাতিক সমাজও গ্রহণ করলো। তো আন্তর্জাতিক সমাজ গ্রহণ করাটার মূল্য আছে, মিস্টার সিসি বললেন এটার মূল্য আছে। তো এই 2টো মূল্যবান অবজারভেশন আমাদের সামনে আছে। তো এটা জানা, যেটা আমরা আমাদের কাণ্ডজ্ঞানে আমরা যা বুঝি সেটা দিয়ে আমরা কিছু হয়তো বলতে পারবো, কিন্তু অজানা কি আছে তাদের কাছ থেকে শোনাটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। আজকে এই 24 নভেম্বরে দাঁড়িয়ে আমরা এই কথাটা অবশ্যই কিন্তু এই সামনেই তো নির্বাচন, এর মধ্যে এখনো যদি আমরা সংশয়মুক্ত হতে না পারি তাইলে কিভাবে হবে? হ্যাঁ, এটা তো আপনার অবশ্যই প্রশ্ন হচ্ছে যে এখন আমরা সংশয়মুক্ত হতে পারলাম না। এই জন্য পারলাম না যে মিস্টার সিসির উপরে 2টো নির্বাচন একসাথে, সিসির উপরে সব নির্ভর করে না, এটা তো রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে। মিস্টার সিসি বললেন ঝুঁকি, আর যারা স্টেক হোল্ডার তাদেরও কেউ বলেছেন যে এটা সমস্যা আছে। বড় অংশ
ছোট অংশ যদি বলি, বড় অংশ বলছেন যে একসাথেই হতে পারে, তারা বলছেন, মানে বিএনপির নেতৃত্বে বড় অংশ আমরা বলি, আর জামাতের নেতৃত্বে একটা অংশ অত স্ট্রংলি বলেনি, কিন্তু তারা উচ্চারণ করেছেন যে এটা সমস্যা। আর চিফ ইলেকশন কমিশনের পক্ষ থেকে মনে হচ্ছে যেন সেইটার কিছুটা প্রতিধ্বনি, যে উনি বলছেন এটা একটা ঝুঁকি। তো এটা একটা নতুন অবস্থা। এখন তো এটা সেটেলড ইস্যু, এটাকে আবার না, সেটেলড ইস্যু তো বসেই, মানে আমরা মোটামুটি মেনে নিয়েছি যে আমরা দুটো নির্বাচন একসাথে করতে চাই। এটা করতে গিয়ে যিনি এটাকে ব্যবস্থাপনা মানে সম্পন্ন করবেন, নির্বাহ করবেন, তার কাছ থেকে এরকম একটা অবজারভেশন আমরা শুনলাম, সেটার সাথে কিছুটা আমাদের প্রস্তুতি কিছুটা। অনেক ধন্যবাদ আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা শুনছেন যে সংশয়ের কথা বলছেন। সংশয় মুক্ত হতে পারা না পারা নির্বাচন নিয়ে এই যে বিতর্কটা চলছে, আপনি যদি কারো রাস্তায় দেখা নির্বাচন হবে তো এক্স্যাক্টলি, যে আজ থেকে ধরুন 1 মাস পরে, আজ থেকে ধরুন ঠিক 1 মাস পরে, ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির 1-2-3 দিনের মধ্যেই আপনাকে শিডিউল ঘোষণা করতে হবে যদি ফেব্রুয়ারির সেকেন্ড উইকে নির্বাচনটা করতে চান। তো সেই ক্ষেত্রে আপনার বক্তব্যটা কি? আপনি বলছেন, আমাদের সবাই বলছেন, একটা ইনক্লুসিভ ইলেকশন চাই, একটা জেনুইন নির্বাচন চাই। জেনুইন নির্বাচন চাইলে আমি জাতীয় পার্টিকে কার্যক্রম করতে দিব না, এ তো হতে পারে না। তো আমি স্পষ্ট জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিপক্ষে, আমি জাতীয় পার্টিকে নিষ্ক্রিয় রাখার একবার টোটালি বিপক্ষে। আমি একজন আইনের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি আপনাকে স্পষ্ট বলি, কারণ আপনি তো নিজে সাক্ষী যে আমরা এরশাদের নির্যাতন সবচেয়ে বেশি শিকার 80-র দশকের যারা আমরা ছাত্ররা ছিলাম। আপনারা অনেকে আমাদেরকে সেভ করেছেন এইগুলো থেকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে ডেমোক্রেসির স্বার্থে প্রথমেই বলতে হবে, বেনজির ভুট্টোর মতো আমি কোনো প্রতিহিংসার আশ্রয় নিব না, একবার স্পষ্ট বলতে হবে। আমি বেনজির ভুট্টোকে এইটার জন্য আমি স্যালুট করি যে উনি প্রথমেই তার বলছেন যে আমি আমার পিতৃ হত্যার কোনো প্রতিশোধ নিব না। মনে আছে কিনা আপনার জিয়াউল হকের নেলসন ম্যান্ডেলা? তো সেই ক্ষেত্রে আমি যদি ইতিহাস থেকে শিক্ষা না নেই, আমি সারাক্ষণ প্রতিহিংসার মধ্যে থাকব। তো আমি আপনাকে বলি যে এটা ভুলে যেতে হবে রাজনীতিবিদ হিসাবে, রাজনীতিক হিসাবে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রশ্নে আমার একবার স্পষ্ট বক্তব্য, পলিটিক্যাল পার্টি ইজ এ অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। পলিটিক্যাল পার্টি অন্যায় করে না তো, সরকার অন্যায় করে না, সরকারের প্রধান অন্যায় করেন, সরকারের মন্ত্রীরা অন্যায় করেন, রাষ্ট্র অন্যায় করে না। রাষ্ট্র যারা চালায় সরকার হিসাবে এরা অন্যায় করে, এদের বিচার হয়, রাষ্ট্রের বিচার হয়, রাষ্ট্রের তো বিচার হয় না। তো সেই ক্ষেত্রে যারা রাষ্ট্র, সরকার এবং দল, এটাকে স্পষ্টভাবে বুঝতে হবে, বুঝে এবং কতটুকু প্রতিহিংসা, কতটুকু বিচার, আমি তো ওই বিচার করব না যে বিচার করতে গেলে আমার দেশ পিছিয়ে যাবে। আপনি শেখ মুজিবুর রহমানের অনেক বিতর্ক থাকতে পারে, বাট শেখ মুজিবুর রহমান একটা গ্রেটার ন্যাশনাল ইউনিটির জন্য অনেক দালালদেরকে যে ক্ষমা করে দিলেন, এটা কি ভুল কাজ? আমি তো ভুল কাজ মনে করি না। বাট শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে উনি এক দল করেছেন, এক নায়ক করেছেন, এটা ভুল। বাট আপনাকে নেপোলিয়ানের মতো আপনি মনে করে দেখেন, নেপোলিয়ানকে কেন মনে করেন? নেপোলিয়ান গ্রেটার ন্যাশনাল ইউনিটির জন্য উনি অনেক কিছু করেছেন। তো আমি আজকে এইরকম একটা ফ্যাসিস্ট এর উৎখাতের পরে আমি কেন ন্যাশনাল ইউনিটির প্রশ্নে আমি কেন বলতে পারবো না, যারা শুধু খুন খারাপির সাথে, লুটপাটের সাথে জড়িত ছিলেন, এই কয়জন ছাড়া বাকিরা সবাই নির্দোষ, সবাই জাতীয় ঐক্যের প্রশ্নে নামো, সবাই একসাথে কাজ করিয়ে আসো, সবাই উৎপাদনের জন্য কাজ করিয়ে আসো এবং সবাই দেশটাকে নতুন করে গড়ে তোলার জন্য কাজ করিয়ে আসো। আমি আপনাকে বলি, যারা নির্দোষ আওয়ামী লীগ আছে, নিষ্পেষিত আওয়ামী লীগ নাই, আমার বানিয়ার সঙ্গে আছে নিষ্পেষিত আওয়ামী লীগ। এরা আওয়ামী লীগ করে সারা জীবন, 3 পুরুষ ধরে আওয়ামী লীগ করে, কিন্তু এরা আওয়ামী লীগ থেকে কোনো কিছুই পায় নাই কোনোদিন। কিন্তু এরা তো এখন পলাতক। তো আমাকে তো এইটা বলতে হবে যে যারা আওয়ামী লীগের মধ্যে, যারা কোনো অন্যায় অবিচারের সাথে জড়িত নাই, যারা লুটপাটের সাথে জড়িত নাই, যারা খুন খারাপির সাথে জড়িত নাই, যারা নির্যাতনের সাথে জড়িত নাই, এরা সবাই ফ্রি। তো পুলিশ কে বলবে এটা? আমার গভর্নমেন্ট বলবেন, প্রথম এটা গভর্নমেন্ট ফ্যাসিলিটেট করবেন, রাজনৈতিক দলগুলিকে নিয়ে বলবেন যে ইয়েস
আমি যে আজকে যে রাষ্ট্র চালানোর দায়িত্ব দিচ্ছেন আপনারা এটা বলেন যে ক্রিমিনাল অফেন্ডারের বিচার করবেন না রাজনৈতিক বিশ্বাসের জন্য বিচার করবেন। আমি তো রাজনৈতিক বিশ্বাসের জন্য বিচার হওয়াকে উচিত মনে করি না। তো আমার পলিটিক্যাল পার্টি, আমার পার্টি মনে করি আমি যে দলটার সাথে যোগাযোগ আছে আমার, তারা বহুবার বলতে শুনেছি যে রাজনৈতিক বিশ্বাস কোনো অপরাধ হতে পারে না। অপরাধ হচ্ছে যারা ক্রিমিনাল অফেন্স ফৌজদারি অপরাধ করছেন এরাই শুধু বিচারে সুপর্দ হবেন, এবং কেউ যেন কোন নির্দোষ মানুষ যেন বিচারে সুপর্দ না হয়, হয়রানির শিকার না হয়। তো আজকে এই কথাটা বাইরে সবাই আলোচনা করছে, বাট যখন আমরা সবাই একত্রে বসছি তখন এই কথাটা স্বীকার করছি না। এইটি একটা বড় দুর্বলতা। আমি আপনাকে বলছি, ডক্টর ইউনূস আমাদের মুরব্বী, বয়সে যারা রাজনীতি করছেন এখানে, ইভেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে উনি বয়সে সিনিয়র, তো উনি সবার মুরব্বী হিসাবে এটা ফ্যাসিলিটেট করতে পারতেন যে রাজনৈতিক বিশ্বাস তো ভাই অপরাধ না, আসো বাকি যারা আছে ক্রিমিনাল ছাড়া যারা আসো সবাই সামনে আসো কাজ করো। এবং তাতেই হয়তো যে আমার নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হইতো, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ হইতো দাঁড়াইতো এখানে, এবং নেক্সট যে গভর্নমেন্ট আসতো সে অন্তত 3.5 থেকে 4 বছর নির্বিঘ্নে দেশটা চালাইতে পারতো। আপনাকে আমি বলছি যে এইগুলোকে বাদ দিয়ে, এই আওয়ামী লীগকে বাদ দিবেন, জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখবেন, রেখে আপনি কি 2.5 বছর রাষ্ট্র চালাতে পারবেন? 3 বছর রাষ্ট্র চালাতে পারবেন? প্রশ্নই আসে না। অনেক ধন্যবাদ ঠাকুর। এটা মৌলিক প্রশ্ন। আপনি কি ঠাকুর যেভাবে বললেন, এই যেটা আপনি বিভক্ত মানেন না, এটা তো পুরোটাই বিভক্তি না। আমি এটাকে সেভাবে আসলে দেখতে চাই না, এই জন্য যে আমাদের কাছে রাজনৈতিক পরিচয়ে মন্দ কাজ, মন্দ আচরণ করার বিভিন্ন উদাহরণ আছে। সেটা 2টা ভাগে ভাগ হয়ে গেছে। আমরা যখন দেখলাম মিস্টার মুসোলিনির পার্টি এবং মিস্টার অ্যাডলফ হিটলারের পার্টি, তাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোষ্ঠী হিসেবেই তাদেরকে একটা সময় পর্যন্ত শাস্তির আওতায় রাখা হয়েছে। এটা আমাদের ইউরোপীয় অভিজ্ঞতার অংশ। বাংলাদেশে ওই 2 ফেসিবাদী শাসক এবং সেই দলের চাইতেও বহুগুণ জঘন্য আচরণ করার অভিজ্ঞতা আওয়ামী লীগ আমাদেরকে দেখিয়েছে, আমরা সেটা দেখেছি। এবং সেজন্যই যখন আওয়ামী লীগকে দলীয় কার্যক্রম স্থগিত রাখার জন্য সিদ্ধান্ত হলো, সেটাকে সিরিয়াসলি আমাদের রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেনি বা প্রতিরোধে আগে আসেনি। কেউ কেউ বলছে যে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছে। এখানে খুবই বিবেচনা দিয়েই ভাবা উচিত যে নানাভাবে আমাদের নিয়মিত মিডিয়া, আমরা মাস মিডিয়া বলি, আর এর বাইরে সোশ্যাল মিডিয়া, এই 2 পর্যায়েই আওয়ামী লীগের সাথে নানাভাবে যারা যুক্ত ছিলেন তাদের আমার নজরে পড়েনি যে তারা কেউ তাদের নেত্রীর, তাদের দলের, তাদের শাসক কর্তৃপক্ষের নানা মাত্রার জঘন্য যে কার্যক্রম, মানবতা বিরোধী যে কার্যক্রম, এগুলোর জন্য অনুতাপ প্রকাশ করেছেন। আমাদের সামনে মিস্টার নেলসন ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকার উদাহরণ আছে, যেখানে মিস্টার ম্যান্ডেলা সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত্য করার উদ্যোগ নিয়েছেন এবং তিনি সফল হয়েছেন। সেখানে একটা শর্ত ছিল, সেটা হলো রিকনসিলিয়েশন উইথ ট্রুথ, মানে সত্যটা স্বীকার করে নিয়ে সমঝোতার মধ্যে আসা। আপনার এবং অধ্যাপক মোশাররফ ঠাকুর, আপনাদের অভিজ্ঞতা কি আপনারা দেখতে পেয়েছেন যে এই যেই বিষয়গুলো, যে কার্যক্রমগুলো মানবতা বিরোধী জঘন্য কার্যক্রম আওয়ামী লীগ শাসন আমলে এই সময়টাতে হয়েছে, বিশেষ করে শেষ সময়টাতে, এগুলোর জন্য লজ্জা পাওয়া, দুঃখ প্রকাশ করা, অনুতাপ প্রকাশ করার কোনো ঘটনা আপনারা কি দেখতে পেয়েছেন? আপনাদের অভিজ্ঞতা আছে? আমি পাইনি। তো এই
এটা যদি তাদের দিক থেকে হতো যে কোনো মাত্রায়, যে আস্তে আস্তে যে হ্যাঁ এটা খুবই জঘন্য হয়েছে, আমরা অনুতপ্ত, আমাদেরকে আবার সবাইকে আমরা বাংলাদেশি হিসেবে আমরা আমাদের যৌথ ঐক্যবদ্ধ স্বার্থ রক্ষা করতে হবে, এই বিষয়গুলো ছোট আকারে, মাঝারি আকারে, বড় আকারে উপস্থাপন করার যে একটি দাবি অথবা এক ধরনের আকাঙ্ক্ষা বাইরের লোকদের, অন্যদের ছিল, সেটা সামান্যতম প্রকাশ আমরা দেখতে পাইনি। এটা একটা খুব গুরুতর বিষয় যে তাদের মধ্যে খুবই গুরুতরভাবে জিঘাংসা বিদ্যমান, তারা নানাভাবে সেটা প্রকাশ করছে। তো এই বিদ্যমান জিঘাংসাকে সাথে নিয়ে আপনি খুব শান্তিময় ঐক্য তৈরি করতে পারবেন কতটা, এটা আসলে প্রশ্নযোগ্য। অনেক ধন্যবাদ ডক্টর তারেক ফজল। মুশাররফ আহমেদ ঠাকুর, আপনাকেও ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, অন্য একদিন হয়তো আলোচনা করা যাবে। দর্শক, আমরা এখানেই বিরতি নিচ্ছি, আমরা শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে এই অনুষ্ঠানে।